আসসালামু আলাইকুম। প্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই বাড়িতে সবার সাথে সুস্থ এবং নিরাপদে আছো। সব স্বাস্থ্যবিধি মেনে চলছো, তাই না? অনলাইন ক্লাসগুলো নিয়মিত দেখছো। অসংখ্য ধন্যবাদ। আমিও ভালো আছি, বাড়িতেই আছি, নিরাপদে আছি। চট্টগ্রাম অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে সুন্দর সকালের শুভেচ্ছা জানাচ্ছি। তোমাদের সাথে আছি আমি শমশের নেওয়াজ মুক্তা, সহকারী শিক্ষক, ফ্লাইট লেফটেন্যান্ট কাইমুল হুদা সরকারি প্রাথমিক বিদ্যালয়, কুতুবদিয়া, কক্সবাজার। প্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তো সবাই জানো প্রতি রবিবারে আমি তোমাদের জন্য বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ক্লাস নিয়ে চলে আসি। আমি আশা করছি তোমরা সবাই আমার ক্লাসে যুক্ত হওয়ার জন্য প্রস্তুত হয়ে আছো। আর যারা এখনও যুক্ত হওনি তারা বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই, খাতা, কলম নিয়ে প্রস্তুত হয়ে যাও, স্ক্রিনের সামনে বসে পড়ো। ধন্যবাদ। প্রিয় বন্ধুরা, আমাদের পাঠে যাবার আগে আমরা তো মজার কিছু করে থাকি, তাই না? চলো আজ একটি সুন্দর কবিতা আবৃত্তি করি আমরা। হ্যাঁ, আমি এখন তোমাদের সামনে একটি জনপ্রিয় কবিতা আবৃত্তি করি, কবি সুফিয়া কামালের। কয়েকটি লাইন বলছি। তোমাদের যুগে, আমাদের যুগে আমরা যখন খেলেছি পুতুল খেলা, তোমরা এ যুগে সেই বয়সে লেখাপড়া করো মেলা। আমরা যখন আকাশের তরে উড়াইছি শুধু ঘুড়ি, তোমরা এখন কলের জাহাজ চালাও গগন জুড়ি। উত্তর মেরু, দক্ষিণ মেরু সব তোমাদের জানা। আমরা শুনেছি সেখানে রয়েছে জিন, পরি, দেও, দানা। পাতালপুরীর অজানা কাহিনী তোমরা শোনাও সবে। মেরুতে মেরুতে জানা পরিচয় কেমন করিয়া হবে? ধন্যবাদ বন্ধুরা। কবিতাটির মাধ্যমে আমরা কি বুঝতে পারলাম? হ্যাঁ, অনেকটা সময় আমরা অতিক্রম করে এসেছি। সময়েরও আগের সময় ছিল, অতীতেরও অতীত ছিল, যুগের আগেও যুগ ছিল, যুগ যুগান্তরের কাহিনী ছিল, গল্প ছিল, ছিল বাস্তব ইতিহাস, তাই না? হ্যাঁ, তাহলে আমরা আজকেও ঠিক তেমনি একটি যুগ, একটি সময় সম্পর্কে জানব। তার আগে আমরা আগের ক্লাসে কি পড়েছিলাম সেটা একটু মনে করে নিই। কি বলো, মনে আছে সবার? কি পড়েছিলাম আমরা আগের ক্লাসে? প্রাচীন যুগ সম্পর্কে জেনেছিলাম। প্রাচীন যুগের কয়েকজন রাজার কৃতিত্ব, অর্জন এবং সেই সময়ের সামাজিক ও অর্থনৈতিক অবস্থা সম্পর্কে আমরা জেনেছিলাম। রাজা শশাঙ্ক, রাজা গোপাল, রাজা লক্ষণ সেন সম্পর্কে জেনেছিলাম, তাই না? তাহলে আজকেও আমরা ঠিক তেমনি আরও একটি যুগ সম্পর্কে জানব। ওই যুগের সামাজিক অর্থনৈতিক অবস্থা সম্পর্কে জানব। তারও আগে কিছু ছবি দেখি, চলো। এই ছবিটি দেখে তোমাদের কি মনে হচ্ছে? দেখো তো, একটু ভেবে দেখো তো। আরও একটি ছবি দিচ্ছি, দুইটি ছবি আমি যুক্ত করেছি, দেখো তো বন্ধুরা। হ্যাঁ, এই দুটি ছবি দেখেই আমরা বুঝতে পারছি যে আগেকার যুগের রাজার ছবি। আগের ক্লাসেও কিন্তু আমি এরকম চমৎকার কয়েকটি ছবি দেখিয়েছিলাম, সেগুলো ছিল প্রাচীন যুগের রাজার ছবি। আর আজকে আমরা জানতে যাচ্ছি মধ্যযুগ সম্পর্কে। কেমন? আজকে আমরা জানতে যাচ্ছি আমাদের ইতিহাস অধ্যায়ের 2 নম্বর পাঠ্যাংশ মধ্যযুগ সম্পর্কে। আচ্ছা, এবার তোমরা পাঠে অত্যন্ত মনোযোগী হবে আমি আশা করছি। হ্যাঁ, পাঠের শেষে আমরা এই শিক্ষণফলগুলো যেন অর্জন করতে পারি। মধ্যযুগের বাংলার মানুষের সামাজিক ও অর্থনৈতিক জীবনধারার উল্লেখযোগ্য দিক বর্ণনা করতে পারবে, কয়েকজন উল্লেখযোগ্য শাসকের নাম বলতে পারবে, শামসুদ্দিন ইলিয়াস শাহ বারভূঁইয়া ও শায়েস্তা খানের কৃতিত্ব সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা দিতে পারবে। আমি আশা করছি তোমরা সবাই অত্যন্ত মনোযোগের সাথে ক্লাসটি করবে।
এবং এই শিক্ষণফলগুলো নিশ্চিত তোমরা অর্জন করবে। চলো আমরা এবার ক্লাসে যাই। প্রথমে আরো কিছু ছবি দেখে আসি আমরা। চলো, এই ছবিটি দেখে কি মনে হচ্ছে বন্ধুরা? হ্যাঁ, ছবিটিতে দেখতে পাচ্ছি যে হস্তশিল্প, হাতের তৈরি কিছু জিনিস তৈরি করে উনি বিক্রি করছেন, অর্থাৎ অর্থ উপার্জন করছেন, কুটির শিল্প। আর এই ছবিটি দেখে মনে হচ্ছে কি পিছনে হাল চাষ, কৃষিকাজ চলছে, লাঙ্গল কাঁধে কৃষক, এদিকে বিচার কার্য চলছে, এদিকে সবাই বিশ্রাম করছে। এখানে কেউ একজন কথা বলছেন, অন্যরা মনোযোগ দিয়ে শুনছেন, কেউ আহার করছেন। হ্যাঁ, আচ্ছা, এবার এইদিকে দেখো তো, এই ছবিটা দেখে মনে হচ্ছে এটি একটি বাণিজ্য কেন্দ্র, তাই না? বাণিজ্য কেন্দ্র। আরও দুটি ছবি এনেছি, চিনতেই পারছো, চিনি, আদা। এই ছবিগুলো এখানে কেন যুক্ত করলাম একটু পরে সেটা পরিষ্কারভাবে আমরা বুঝতে পারবো। চলো আমরা পাঠে মনোযোগী হই। স্ক্রিনের দিকে তাকাও। হ্যাঁ, দেখো তো, এই ছবিটি চেনা যায়? যাচ্ছে না? হ্যাঁ, এটি তোমাদের বইয়ে নেই, আমি তোমাদের জন্য এনেছি। ইনি হচ্ছেন শামসুদ্দিন ইলিয়াস শাহ। চলো ওনার সম্পর্কে আমরা জেনে নিই। শামসুদ্দিন ইলিয়াস শাহ চতুর্দশ শতকে বাংলার সিংহাসন দখল করেন। তখন ছিল বাংলায় মুসলিম শাসন। তার প্রধান সাফল্য হলো তিনি দিল্লির সুলতানদের কবল থেকে বাংলার স্বাধীনতা বজায় রাখেন। ইলিয়াস শাহী বংশের শাসনের সূচনা করেন। তার শাসনামলে দেশীয় ভাষা, সাহিত্য, পণ্ডিত ও কবিদের সমাদর বাড়ে। তাহলে আমরা এখন জানলাম শামসুদ্দিন ইলিয়াস শাহ চতুর্দশ শতকে বাংলার সিংহাসন দখল করেন। কোন শতকে? চতুর্দশ। এটি আমাদের মনে রাখতে হবে। তখন ছিল বাংলায় মুসলিম শাসন। তার প্রধান সাফল্য হলো তিনি দিল্লির সুলতানদের কবল থেকে বাংলার স্বাধীনতা বজায় রাখেন। ইলিয়াস কোন বংশের সূচনা করেন? শাহী বংশের শাসনের সূচনা করেন। তার শাসনামলে দেশীয় ভাষা, সাহিত্য, পণ্ডিত ও কবিদের সমাদর বাড়ে। আচ্ছা, এবার আমরা আরও একটি ছবি দেখতে পাচ্ছি স্ক্রিনে। দেখতে পাচ্ছ বন্ধুরা? হ্যাঁ, এবার রাজা, ইনি হচ্ছেন জমিদার ঈশা খাঁ। ঈশা খাঁ, এনার সম্পর্কে আমরা জেনে আসি। বাংলার বড় বড় অঞ্চলের জমিদার যারা 12 ভূঁইয়া নামে পরিচিত, তাদের নেতা ছিলেন ঈশা খাঁ। তিনি সোনারগাঁওয়ের জমিদার ছিলেন। বাংলার স্বাধীনতার জন্য ষোড়শ শতকে দিল্লির মোগল সম্রাট আকবরের সাথে তিনি যুদ্ধ করেন। ঈশা খাঁ মৃত্যুর পূর্ব পর্যন্ত বাংলায় মোগলদের অধীনতা মানেননি। আমরা জানলাম যে বাংলার বড় বড় অঞ্চলের জমিদার যারা 12 ভূঁইয়া নামে পরিচিত, তাদের মধ্যে নেতা ছিলেন কে? ঈশা খাঁ। তিনি সোনারগাঁওয়ের জমিদার ছিলেন। বাংলার স্বাধীনতার জন্য ষোড়শ শতকে দিল্লির মুঘল সম্রাট আকবরের সাথে তিনি যুদ্ধ করেন। ঈশা খাঁ মৃত্যুর পূর্ব পর্যন্ত বাংলায় মোগলদের অধীনতা মানেননি। মুঘল সম্রাট আকবরের সাথে তিনি যুদ্ধ করেছিলেন কেন বলো তো? স্বাধীনতার জন্য। কত শতকে? ষোড়শ শতকে। আচ্ছা, এবার চলো আমরা রাজা শায়েস্তা খান সম্পর্কে জেনে আসি। এই ছবিতে যাকে আমরা দেখতে পাচ্ছি, ইনি হচ্ছেন শায়েস্তা খান। বাংলা মোগলদের অধীনে চলে গেলে সপ্তদশ শতকে মোগলরা শায়েস্তা খানকে বাংলার সুবেদার নিযুক্ত করেন। কখন করেন? সপ্তদশ শতকে। তার আমলে সুশাসন ছিল, সুন্দর একটি শাসন ব্যবস্থা বিরাজমান ছিল। এ সময় চাল খুব সস্তা ছিল, টাকায় 8 মণ চাল পাওয়া যেত। শায়েস্তা খান এই অঞ্চল থেকে জলদস্যুদের বিতাড়িত করেন। 1 টাকায় কয় মণ চাল পাওয়া যেত? 8 মণ। এবং জলদস্যুদের বিতাড়িত করেন কে? শায়েস্তা খান। চলো এক নজরে আমরা আরও একবার জেনে আসি। এতক্ষণ আমরা যেটা জানলাম, প্রথমে জেনেছিলাম শামসুদ্দিন ইলিয়াস শাহ সম্পর্কে। চতুর্দশ শতকে বাংলার সিংহাসনে বসে।
এটি আমাদের মনে রাখতে হবে। কেমন? শামসুদ্দিন ইলিয়াস শাহ চতুর্দশ শতকে বাংলা সিংহাসনে বসেন, দিল্লির সুলতানদের কবল থেকে বাংলার স্বাধীনতা বজায় রাখেন, তিনি শাহী বংশের শাসনের সূচনা করেন এবং তার শাসনামলে দেশীয় ভাষা, সাহিত্য, পণ্ডিত ও কবিদের সমাদর বাড়ে। ঠিক আছে, পরবর্তীতে যাচ্ছি। ঈশা খাঁ সম্পর্কে জেনে আসি চলো। সোনারগাঁওয়ের জমিদার ছিলেন ঈশা খাঁ। 16 শতকে দিল্লির মুঘল সম্রাট আকবরের সাথে তিনি যুদ্ধ করেন। কত শতকে? 16 শতকে। কেন যুদ্ধ করেছিলেন বন্ধুরা? স্বাধীনতার জন্য। মৃত্যুর পূর্ব পর্যন্ত বাংলায় মুঘলদের অধীনতা মানেননি। আচ্ছা, এরপরে আমরা জেনেছিলাম শায়েস্তা খান সম্পর্কে। কেমন? সপ্তদশ শতকে মুঘলরা তাকে বাংলার সুবেদার নিযুক্ত করেন। সপ্তদশ শতকে তার শাসনামলে চাল খুব সস্তা ছিল, টাকায় 8 মণ চাল পাওয়া যেত। জলদস্যুদের তিনি বিতাড়িত করেন। শায়েস্তা খান জলদস্যুদের বিতাড়িত করেন। চলো আরো একটি ছবি আমরা দেখি। দেখতে পাচ্ছ? হ্যাঁ, এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি এখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ সবাই মিলে একটি বিচার কার্য সম্পন্ন করছে, তাই না? সামাজিক অবস্থা সম্পর্কে আমরা আবার জেনে আসি। বাংলায় তখন হিন্দু, মুসলমান এবং বৌদ্ধ সহ অন্যান্য সম্প্রদায়ের মানুষ মিলেমিশে সম্প্রীতির সাথে বাস করতেন। মধ্যযুগের শাসকদের আনুকূল্যে বাংলা ভাষা এবং সাহিত্য ব্যাপকভাবে বিকশিত হয়। বাংলা ভাষা এবং সাহিত্য কখন ব্যাপকভাবে বিকশিত হয়? হ্যাঁ, মধ্যযুগের শাসকদের আনুকূল্যে। এ সময় বাংলায় গড়ে উঠেছিল ঐতিহ্যবাহী কুটির শিল্প। কুটির শিল্পের কারিগররা ছিলেন অত্যন্ত পারদর্শী। কুটির শিল্প হচ্ছে কি? যেটা অল্প পরিসরে স্বল্প খরচে তৈরি করে অর্থ উপার্জন করা হয়। খুব বেশি বড় পরিসরে নয়, বৃহৎ পরিসরে নয়, ছোট ক্ষুদ্র পরিসরে করা হয়, সেটাকে আমরা বলবো কুটির শিল্প। হাতের তৈরি জিনিস বিশেষ করে সেখানে তৈরি করা হয়। কুটির শিল্পের কারিগররা ছিলেন অত্যন্ত পারদর্শী। মধ্যযুগের পোশাক এবং খাদ্যাভ্যাস ছিল প্রাচীন যুগের মতোই। প্রাচীন যুগের খাদ্যাভ্যাস কেমন ছিল মনে আছে? হ্যাঁ, ভাত, মাছ, সবজি, মাংস ইত্যাদি ছিল। তাহলে মধ্যযুগেরও খাদ্যাভ্যাস প্রাচীন যুগের মতোই। দেখো তো এই ছবিটির দিকে, মধ্যযুগীয় একটি ছবি, সুন্দর একটি ছবি, তাই না? আচ্ছা, আমরা অর্থনৈতিক অবস্থা সম্পর্কে জেনে আসি। এ যুগের অর্থনীতি ছিল মূলত কৃষিভিত্তিক। এ সময় সুতার তৈরি, মসলিন এবং রেশমের কাপড় অনেক প্রসিদ্ধ ছিল। হাতির দাঁতের শিল্প ও কাঠের কাজে বাংলার শিল্পীরা পারদর্শী ছিলেন। আমদানি থেকে রপ্তানি বাণিজ্য এ সময় বেশি ছিল। চট্টগ্রাম বন্দর থেকে রপ্তানি হতো চাল, চিনি, আদা, হলুদ, মসলিন এবং অন্যান্য ধরনের কাপড়। বাণিজ্য কেন্দ্র হিসেবে চট্টগ্রাম সুপরিচিত ছিল। তাহলে দেখো তো, এই সময় কিন্তু আমদানি থেকে রপ্তানি বাণিজ্য বেশি হতো, অর্থাৎ বাহিরের দেশ থেকে আমাদের দেশে দ্রব্য আনার চেয়ে আমাদের দেশের জিনিসপত্র, দ্রব্য সামগ্রী আমরা বেশি পরিমাণে বাহিরের দেশে পাঠাতে পারতাম, অর্থ উপার্জন করতে পারতাম। রপ্তানিটা বেশি ছিল আমদানির চেয়ে। চট্টগ্রাম বন্দর থেকে রপ্তানি হতো চাল, চিনি, আদা, হলুদ, মসলিন এবং অন্যান্য ধরনের কাপড়। বাণিজ্য কেন্দ্র হিসেবে চট্টগ্রাম সুপরিচিত ছিল। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। হ্যাঁ, সামাজিক অবস্থা, অর্থনৈতিক অবস্থাও আমরা বুঝে নিয়েছি। এবার আমরা এতক্ষণ যা জানলাম, স্ক্রিনে যা দেখলাম, আমরা আমাদের পাঠ্য বইয়ের সাথে একটু মিলিয়ে নেই। তোমাদের পাঠ্য বইয়ের 72 পৃষ্ঠা খোলো। তোমাদের পাঠ্য বইয়ের 72 পৃষ্ঠাটি খোলো বন্ধুরা। আমি পড়ছি, আরও একবার মনোযোগ দিয়ে শোনো কেমন। প্রাচীনকালের পরবর্তী সময়ের অর্থাৎ মধ্যযুগের 3 জন রাজা সম্পর্কে আমরা আরও জানবো সেই সময়কার সামাজিক ও অর্থনৈতিক অবস্থা সম্পর্কে। শামসুদ্দিন ইলিয়াস শাহ,
শামসুদ্দিন ইলিয়াস শাহ চতুর্দশ শতকে বাংলার সিংহাসন দখল করেন। তখন ছিল বাংলায় মুসলিম শাসনামল। তার প্রধান সাফল্য হলো তিনি দিল্লির সুলতানদের কবল থেকে বাংলার স্বাধীনতা বজায় রাখেন। ইলিয়াস শাহী বংশের শাসনের সূচনা করেন। তার শাসনামলে দেশীয় ভাষা, সাহিত্য, পণ্ডিত ও কবিদের সমাদর বাড়ে। ঈশা খাঁ বাংলার বড় বড় অঞ্চলের জমিদার, যারা 12 ভূঁইয়া নামে পরিচিত, তাদের নেতা ছিলেন ঈশা খাঁ। তিনি সোনারগাঁয়ের জমিদার ছিলেন। বাংলার স্বাধীনতার জন্য ষোড়শ শতকে দিল্লির মুঘল সম্রাট আকবরের সাথে তিনি যুদ্ধ করেন। ঈশা খাঁ মৃত্যুর পূর্ব পর্যন্ত বাংলায় মোগলদের অধীনতা মানেননি। শায়েস্তা খান বাংলা মোগলদের অধীনে চলে গেলে সপ্তদশ শতকে মোগলরা শায়েস্তা খানকে বাংলার সুবেদার নিযুক্ত করেন। তার আমলে সুশাসন ছিল। এ সময় চাল খুব সস্তা ছিল, টাকায় 8 মণ চাল পাওয়া যেত। শায়েস্তা খান এই অঞ্চল থেকে জলদস্যুদের বিতাড়িত করেন। সামাজিক অবস্থা বাংলায় তখন হিন্দু, মুসলমান এবং বৌদ্ধ সহ অন্যান্য সম্প্রদায়ের মানুষ মিলেমিশে সম্প্রীতির সাথে বাস করতেন। মধ্যযুগের শাসকদের আনুকূল্যে বাংলা ভাষা এবং সাহিত্যের ব্যাপকভাবে বিকাশ হয়। এ সময় বাংলায় গড়ে উঠেছিল ঐতিহ্যবাহী কুটির শিল্প। কুটির শিল্পের কারিগররা ছিলেন অত্যন্ত পারদর্শী। মধ্যযুগের পোশাক এবং খাদ্যাভ্যাস ছিল প্রাচীন যুগের মতোই। অর্থনৈতিক অবস্থা এ যুগের অর্থনীতি ছিল মূলত কৃষিভিত্তিক। এ সময় সুতার তৈরি মসলিন এবং রেশমের কাপড় অনেক প্রসিদ্ধ ছিল। হাতির দাঁতের শিল্প ও কাঠের কাজে বাংলার শিল্পীরা পারদর্শী ছিলেন। আমদানি থেকে রপ্তানি বাণিজ্য এ সময় বেশি ছিল। চট্টগ্রাম বন্দর থেকে রপ্তানি হতো চাল, চিনি, আদা, হলুদ, মসলিন এবং অন্যান্য ধরনের কাপড়। বাণিজ্য কেন্দ্র হিসেবে চট্টগ্রাম সুপরিচিত ছিল। তাহলে বন্ধুরা, আমরা স্ক্রিনে ছবির সাহায্যে যা দেখলাম, জানলাম, আমাদের পাঠ্যপুস্তকের সাথেও সেটা মিলিয়ে নিলাম। আশা করছি আমরা সবাই মধ্যযুগীয় রাজাদের অর্জন এবং তৎকালীন সামাজিক ও অর্থনৈতিক অবস্থা সম্পর্কে জেনে নিয়েছি। তাহলে চলো একবার দেখি আমরা এতক্ষণ যা জানলাম তা আমাদের মনে আছে কিনা। এসো মনে করি। বাংলার মধ্যযুগের একজন শাসকের নাম বলো। মধ্যযুগে বাংলায় চট্টগ্রাম বন্দর থেকে কি রপ্তানি হতো? ঈশা খাঁ বাংলার স্বাধীনতার জন্য কার সাথে যুদ্ধ করেন? মনে করে দেখো তো মনে পড়ছে কিনা তোমাদের। আর যদি মনে না পড়ে, আমি তো আছি তোমাদের জন্য, সহযোগিতা করছি। হ্যাঁ, বাংলায় মধ্যযুগের একজন শাসকের নাম তোমরা তোমাদের ইচ্ছা মতো দিতে পারো। ঈশা খাঁ, শায়েস্তা খাঁ, হ্যাঁ, শামসুদ্দিন ইলিয়াস শাহ। আমি দিচ্ছি শায়েস্তা খান। মধ্যযুগে বাংলায় চট্টগ্রাম বন্দর থেকে কি কি রপ্তানি হতো? একদম ঠিক, চাল, চিনি, আদা, হলুদ, মসলিন এবং অন্যান্য ধরনের কাপড়। ঈশা খান বাংলার স্বাধীনতার জন্য কার সাথে যুদ্ধ করেন? দিল্লির মুঘল সম্রাট আকবরের সাথে। এবার একটু খাতা কলম নিতে হবে। তোমরা এই শূন্যস্থানগুলো পূরণ করে নাও ঝটপট। শুধু উত্তরটি লিখলেই হবে এবং পরবর্তীতে আমার উত্তরের সাথে মিলিয়ে নিতে পারবে, সমস্যা নেই। একটু দেখো তো। ইলিয়াস ড্যাশ বংশের সূচনা করেন। মৃত্যুর পূর্ব পর্যন্ত বাংলায় মুঘলদের অধীনতা মানেননি ড্যাশ। শায়েস্তা খানের আমলে ড্যাশ ছিল। মধ্যযুগে বাংলায় গড়ে উঠেছিল বাংলার ঐতিহ্যবাহী ড্যাশ জলদস্যুদের বিতাড়িত করেন। খুবই সহজ, আশা করছি তোমরা পারছো। ঠিক আছে, এবার আমি বলছি, যারা লিখেছো তারা মিলিয়ে নাও, আর যারা পারোনি অর্থাৎ দ্বিধায় আছো তারাও এই সুযোগে ঝটপট লিখে নাও। ইলিয়াস শাহী বংশের সূচনা করেন। মৃত্যুর পূর্ব পর্যন্ত বাংলায় মোগলদের অধীনতা মানেননি ঈশা খাঁ। শায়েস্তা খাঁয়ের আমলে সুশাসন ছিল। মধ্যযুগে বাংলায় গড়ে উঠেছিল বাংলার ঐতিহ্যবাহী কুটির শিল্প। জলদস্যুদের বিতাড়িত করেন শায়েস্তা খান। উত্তরগুলো তোমাদের ঠিক আছে? মিলিয়ে নিয়েছো? দেখতে পাচ্ছ বন্ধুরা? অনেক ধন্যবাদ। এবার আরও একটি তোমাদের কাজ করতে হবে ঝটপট। খাতা কলম তো আছেই। এই প্রশ্নগুলোর
উত্তর দাও। মধ্যযুগের বাংলার ধর্মীয় আচার আচরণের বিবরণ দাও। মধ্যযুগের বাংলার ব্যবসা বাণিজ্যের বিবরণ দাও। আমরা জেনেছি না সামাজিক অবস্থা, সেখানে ধর্মীয় আচার আচরণগুলো উল্লেখিত ছিল, তাই না? খুব সহজ ভাষায় নিজেদের মতো করে লিখে নাও। মধ্যযুগের বাংলার ধর্মীয় আচার আচরণের বিবরণ দাও। ঠিক আছে, হ্যাঁ, আমিও তোমাদের সহযোগিতা করছি। মধ্যযুগে বাংলায় হিন্দু, মুসলমান ও বৌদ্ধরা বাস করত। এছাড়া আরও কিছু ক্ষুদ্র সম্প্রদায় ছিল। সবাই সবার ধর্ম ও সাংস্কৃতিক অনুষ্ঠান পালন করত। সব সম্প্রদায় মিলেমিশে সম্প্রীতির সাথে বাস করতেন। সহজ না? আশা করছি তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী প্রশ্নে যাই। মধ্যযুগের বাংলার ব্যবসা বাণিজ্যের বিবরণ। আমদানি থেকে রপ্তানি বাণিজ্য এ সময় বেশি ছিল। চট্টগ্রাম বন্দর দিয়ে রপ্তানি হতো চাল, চিনি, আদা, হলুদ, মসলিন এবং অন্যান্য ধরনের কাপড়। বাণিজ্য কেন্দ্র হিসেবে চট্টগ্রাম সুপরিচিত ছিল। তাহলে আমরা জানলাম মধ্যযুগের বাংলার ধর্মীয় আচার আচরণ, আবার মধ্যযুগের বাংলার ব্যবসা বাণিজ্যের বিবরণ। আমরা পারবো না বন্ধুরা? নিশ্চয়ই পারবো। এবার তোমাদের জন্য আমি একটি পরিকল্পিত কাজ নিয়ে এসেছি। আমি আশা করব তোমরা এটি অত্যন্ত সুন্দর করে মনের মতো করে গুছিয়ে লিখবে। কেমন? নিচের 3 জন রাজার বিভিন্ন অর্জন সম্পর্কে 2টি করে বাক্য লিখো। এভাবে একটি ছক আঁকে ফেলবে। তোমাদের বইয়ে কিন্তু ছকটা আঁকা আছে, দেখো। নিচের 3 জন রাজার বিভিন্ন অর্জন সম্পর্কে এই দেখো আমি দিয়েছি 2টি করে বাক্য। কেমন? কয়টি করে? 2টি করে বাক্য লিখবে। শামসুদ্দিন ইলিয়াস শাহ, ঈশা খাঁ এবং শায়েস্তা খান, 3 জন রাজার অর্থাৎ শাসকের 2টি করে বাক্য লিখবে। আমি একটি তোমাদের জন্য সহজ করে দিচ্ছি। শামসুদ্দিন ইলিয়াস শাহের জন্য তোমরা 2টি করে বাক্য কোন 2টি লিখতে পারো? যেমন ধরো 14 শতকে তিনি বাংলার সিংহাসন দখল করেন, এটা হতে পারে। তার প্রধান সাফল্য হলো তিনি দিল্লির সুলতানদের কবল থেকে বাংলার স্বাধীনতা বজায় রাখেন, এটাও হতে পারে। আরও একটি যদি সহজ করে লিখতে চাও, ইলিয়াস শাহী বংশের শাসনের সূচনা করেন, এটিও হতে পারে। কেমন? এভাবে তোমরা প্রত্যেকটি রাজার জন্য 2টি করে বাক্য লিখবে এবং সুন্দর করে ছক আকারে লিখে নিবে। প্রিয় বন্ধুরা, আমি আশা করছি তোমরা সবাই সেটা পারবে এবং করবে অবশ্যই। আর যদি কোনো সমস্যা হয় পাঠ্যপুস্তকের হেল্প নিবে এবং আমাকে কমেন্টে অথবা মন্তব্যে ইনবক্সে জানাবে। ঠিক আছে? আমি আর বেশি কোনো কাজ দিচ্ছি না। আমি আশা করব তোমরা সবাই ইতিহাস নির্ভর বই পড়ার চেষ্টা করবে। পাঠ্যপুস্তকের পাশাপাশি ইতিহাসকে জানা যায়, আমাদের অতীতকে জানা যায়, এরকম তোমরা বই পড়ার চেষ্টা করবে। ঠিক আছে? ইতিহাস পড়ি, অজানাকে জানি। বই পড়ার মাধ্যমে কিন্তু অজানাকে জানা যায়, অতীত বর্তমান সম্পর্কে জানা যায়। ঠিক আছে? আজ এ পর্যন্তই। পরিকল্পিত কাজটি করে নিবে, আমার অনুরোধ তোমরা অবশ্যই করবে এবং আমার বিশ্বাস তোমরা তা পারবে। আগামী ক্লাসে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের নতুন আরেকটি অধ্যায় নিয়ে হাজির হব। ভালো থেকো, নিরাপদে থেকো। আল্লাহ হাফেজ।